ভরত নামের একজন গরিব কৃষক ছিল। ও রোজ ওর সবজি বিক্রি করতে গ্রাম থেকে শহরে আসতো। হে ভগবান, এ কেমন জীবন দিলে আমায়! রোজ এত পরিশ্রম, রোজ কাজ না করলে তো আমার বাচ্চারাও না খেয়ে মরবে। ভরতের বাড়িতে ওর বউ পুনাম আর ওর দুটো বাচ্চা ছিল, রোহন আর প্রিয়া। পুরো পরিবার সুখী ছিল, শুধু ভরত ওর জীবন নিয়ে দুঃখে ছিল। এটা কি কোনো জীবন? দারিদ্র, পরিশ্রম আর দৈন্যদশা। ভগবান আমাদের কিছুই দেয়নি। এরকমটা না, ভগবান আমাদের এত সুন্দর পরিবার দিয়েছে, এটা কি কোনো কিছুর থেকে কম? কিন্তু টাকা পয়সা তো আর দেয়নি। আমার ভগবানের ওপর ভরসা আছে যে একদিন উনি আমাদের অনেক টাকা পয়সা দেবেন, তুমি দেখে নিও। আমি তো ওই দিনেরই অপেক্ষায় আছি। তো ভরত চাষাবাদ করতে থাকলো আর শহরে গিয়ে সবজি বিক্রি করতে লাগলো। কিন্তু ও ওর এই কাজে একদমই খুশি ছিল না। ও মাঝে মাঝে ভগবানকে দোষ দিত। একদিন রোজকার মতোই ভরত সবজি বিক্রি করতে শহরে এসেছে। ও রাস্তা পার হচ্ছিল, তখনই একটা ট্রাকের ব্রেক ফেল হয়ে গেল। ভরতকে হসপিটালে ভর্তি করা হলো। ওর পুরো পরিবার চিন্তায় ছিল। বাচ্চারা, বাবা ঠিক হয়ে যাবে, তোমরা দুজনে এভাবে কেঁদো না। বাবা কবে ঠিক হবে? বলো না মা, মা। খুব তাড়াতাড়ি। অনেকদিন পর ভরতের জ্ঞান ফিরল, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের জন্য ওর পা কাটতে হয়েছে। ও আর কোনোদিনও ওর পায়ে হাঁটতে পারবে না। দিদি, আমি আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। আপনার হাজবেন্ডের দুটো পা কাটতে হয়েছে। এখন আপনাকেই সারা জীবন ওনার দেখাশোনা করতে হবে। যাই হোক, ভরতকে বাড়ি নিয়ে আসা হলো। ভরত হুইল চেয়ারেই বসে থাকতো। ও আর চাষাবাদ করতে পারতো না। যা টাকা ছিল তাতে ওদের কিছুদিন চলে গেল। কিন্তু পুনাম এখন চিন্তায় ছিল। এখন যেভাবে হোক চাল ডাল কিনতেই হবে। পুনাম ওর সব গয়না বিক্রি করতে যাচ্ছিল, তখনই ওর দুই বাচ্চা ওর কাছে এলো। মা, তুমি কি এই গয়নাগুলো বিক্রি করতে যাচ্ছ? হ্যাঁ বাবু, আর কোনো উপায় নেই। না মা, বাবা এগুলো তোমার জন্য বানিয়েছিল, এগুলো বিক্রি করো না, আমরা সবাই মিলে টাকা রোজগার করি তো। কিন্তু কিভাবে? তুমি খুব ভালো ঢোকলা বানাও মা, আমরা যদি ঢোকলার দোকান দিই তাহলে। হ্যাঁ, এটা তো আমরা করতেই পারি। ঠিক আছে, এখন আমাদের ঢোকলা বানিয়ে বিক্রি করার প্রস্তুতি নিতে হবে। পুনাম আর বাচ্চারা বাজারে একটা দোকান দিল। মা, আমরা তো দোকান খুলে দিয়েছি। চলো শুরু করি। ঠিক আছে। মা, আমায় কি করতে হবে? আমি ঢোকলা বানিয়ে দেব, তুই খরিদ্দারকে দিবি, আর প্রিয়া তুই প্লেটগুলো ধুয়ে দিবি। ঠিক আছে মা। ওরা ঢোকলা বানানো শুরু করে দিল, আর ঢোকলার গন্ধ ছড়িয়ে পড়ল। আরে বাহ, দারুণ গন্ধ বেরোচ্ছে। ঢোকলা কি তৈরি করেছো? হ্যাঁ হ্যাঁ কাকা। ঠিক আছে বাবু, আমায় একটা প্লেট দাও। রোহন ওই লোকটাকে ঢোকলা দিল, আর ঢোকলা খেয়ে উনি খুশি হয়ে গেলেন। ঢোকলা তো দারুণ খেতে। 3 প্লেট পার্সেলও প্যাক করে দাও। এই নাও টাকা। রোহন 3 প্লেট ঢোকলা প্যাক করে দিল, আর ওই লোকটাকে দিয়ে দিল। মা, এই দেখো আমাদের প্রথম রোজগার। খুব ভালো, কিন্তু এখন আমাদের আরো টাকা রোজগার করতে হবে। তোমার বাবার ওষুধও কিনতে হবে। হ্যাঁ। ওদের দোকানে আরো খরিদ্দার এলো ঢোকলা খেতে। প্রথম দিনেই ওদের খুব ভালো রোজগার হলো। পুনাম আর বাচ্চারা খুশি হয়ে বাড়ি ফিরে এলো। আজকে তো খুবই ভালো রোজগার হয়েছে বাবা, এই দেখো। খুব ভালো বাবা। আশা করছি আমরা সবাই মিলে সবকিছু ঠিক করতে পারবো। এখন আমি তোমাদের সবার বোঝা হয়ে গেছি। না, সেরকমটা কিছুই নয়। তুমি এইসব তোমার মাথায় একদমই রেখো না।
পুনম ভরতকে বোঝাচ্ছিল, কিন্তু ভরতের মাথায় অন্যই চিন্তা ঘুরছিল। ও নিজেকে পঙ্গু ভাবছিল। পুনম আর বাচ্চারা বাজারে ধোকলা বিক্রি করলো, আর এতে ওদের রোজগার বেড়ে গেল। এক সপ্তাহে ওরা যত টাকা রোজগার করেছিল তা ওদের এক মাসের রোজগারের থেকেও অনেক বেশি ছিল। দেখো মা, কত টাকা! হ্যাঁ, ভগবানের দয়ায় আমাদের ওপর টাকার বৃষ্টি পড়ছে। ভগবান যেন তোমাদের বাবাকেও আগের মতো করে দেয়। হ্যাঁ মা। তুমি চিন্তা করো না মা, ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। হ্যাঁ। কয়েকদিন কেটে গেছে। পুনম আর বাচ্চারা বাজারে ধোকলা বিক্রি করছিল, আর এদিকে ঘরে ভরত উদাস বসেছিল। হে ভগবান, এটা কি করলে? কখনো ভাবিনি যে আমার এই অবস্থা হবে। হে ভগবান, এর থেকে আমায় মেরে দিলে ভালো করতে, অন্তত আমার পরিবারের বোঝা তো হতাম না আমি। ভরতের কথা মা বৈষ্ণব দেবী শুনে নেয় আর ওর সামনে চলে আসে। এখন কষ্ট পাচ্ছ কেন ভরত? তুমি তো টাকা চেয়েছিলে। দেখো তোমার পরিবার কত টাকা রোজগার করছে। এই টাকা দিয়ে কি করব? আমি তো ওদের সবার বোঝা হয়ে গেছি। না আমি হাঁটতে পারি, আর না ওদের সাহায্য করতে পারি। মা, এর থেকে তো ভালো আমাকে মেরে ফেলুন। আমি এইভাবে বাঁচতে চাই না। তুমি জীবনের মূল্য বুঝে গেছো ভরত। তুমি বুঝতে পেরেছো যে টাকার থেকেও জীবনের সুখ শান্তি অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। আমি এই কথাটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম। এখন যখন তুমি বুঝে গেছো, তখন আমি তোমাকে তোমার পুরনো জীবন ফিরিয়ে দিচ্ছি। মনে রেখো, জীবনে যাই সমস্যা আসুক না কেন, কখনো জীবনকে ব্যর্থ বলো না। হ্যাঁ দেবী মা, আমি বুঝে গেছি। আর দেবী মায়ের চমৎকারে সময় উল্টো দিকে ঘুরে গেল। ভরত শহরের বাজারে দাঁড়িয়েই ছিল। সেই রাস্তায় ও নিজের পা দেখল। ও একদম সুস্থ ছিল। ধন্যবাদ দেবী মা, আমি খুব খুশি। ভরত খুশি হয়ে ওর বাড়ি ফিরল আর বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। তোমরা সবাই আমার জীবন। তোমরা আমার জন্য যেটা করেছো, যা কেউ করতে পারে না। তুমি কিসের ব্যাপারে কথা বলছো? কিছু না, তুমি বুঝতে পারবে না। আজ আমি জীবন আর পরিবারের মূল্য বুঝতে পেরেছি। আমার পরিবার আর সুখ স্বাচ্ছন্দ্যই হলো আমার জীবনের আসল মূল্য। কি ব্যাপার, তুমি আজকে অন্যরকম কথা বলছো? কারণ আজ আমি আমার জীবন আর সুখ শান্তি নিয়ে খুব খুশি। আর সারা জীবন এরকমই খুশি থেকো। টাকার পেছনে দৌড়ে আমরা বেঁচে থাকতে ভুলে যাই। আর আমাদের জীবনের আসল সুখ আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটে। আমরা সব সময় আমাদের কাছে যা নেই তার কথা ভেবে কষ্ট পাই, কিন্তু যা আমাদের কাছে আছে সেটার মূল্য দিতে ভুলে যাই। জীবনে হাজারো দুঃখ কষ্ট আসুক না কেন, আমাদের সব সময় আনন্দ খোঁজা উচিত। রাজস্থানের একটা গ্রামে চোর শ্যামলাল থাকতো। শ্যামলাল একজন চতুর আর চালাক চোর ছিল। সব সময় কিছু না কিছু করার ধান্দায় থাকতো। ওই শহরেই রবার্ট বিদেশ থেকে ঘুরতে এসেছিল। ও স্টেশনে নেমেই ছিল যে শ্যামলালের নজর রবার্টের ব্যাগের ওপরে পড়ল। আর নিজের খেলায় ওস্তাদ শ্যামলাল চুরি করার জন্য পেরিয়ে পড়ল। রবার্ট বইয়ের দোকান থেকে কিছু বই কিনছিলই যে শ্যামলাল নিজের চাল ছেড়ে দিল। এই যে দাদা, আমি প্রথমবার রাজস্থানে এসেছি। এখানকার পরম্পরা অনুযায়ী আমাকে একটা বই দিয়ে দিন তো। স্বাগত মশাই, স্বাগত। আপনি বাংলা তো ভালোই বলেন দেখছি। আরে নিন আপনার বই। এখানকার একজন বিখ্যাত লেখক এটি লিখেছেন। এই বইটা একবার পড়লেই আপনি অর্ধেক রাজস্থানের ব্যাপারে সব জেনে যাবেন বটে। হ্যাঁ, আগে আগে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওয়াশরুমটা ঠিক কোথায় রয়েছে? আগে ওই যে ওইদিকে, একদম ফ্রি। হ্যাঁ, কিচ্ছু পয়সা লাগে না। তাড়াতাড়ি আসুন, না হলে আবার লাইন দিতে হবে যে ওখানে।
রবার্ট বইয়ের দোকানের কথা শুনে সেখান থেকে বাথরুমে চলে যায়। আর তখনই শ্যামলাল ওখানে ওর ব্যাগ পড়ে থাকতে দেখলো, আর ওর ব্যাগ নিয়ে কেটে পড়লো। আর রবার্ট যখন ওখানে এলো আর নিজের ব্যাগ না দেখতে পেয়ে ও খুবই চিন্তায় পড়ে গেল। আরে আমার ব্যাগটা, আমার জামা কাপড়, ও মাই গড, এটা কি হয়ে গেল? এবার আমি কোথায় যাব? আরে বাবু, আপনি এত সহজে এত ভয় পাবেন না। আরে একটু দেখুন না, কেউ আবার ভুল করে নিয়ে গেল না তো? আজকাল এরকম কেস তো আসতেই থাকে, খালি ব্যাগ অদল বদল হয়ে যায় আর কি। আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম তো, তাই অতটা লক্ষ্য করিনি আমি। রবার্ট রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে নিজের ব্যাগ আর সব জিনিসপত্র খুঁজতে থাকলো। অনেকক্ষণ ধরে খোঁজার পর ও যখন আর কিছু পেল না, তখন রবার্ট ক্লান্ত হয়ে ওখানে একটা গার্ডেনে বসে পড়ল। খুব জোরে খিদে পেয়েছে, কাপড়গুলো গেল আর টাকাগুলো সব গেল। আমার কাছে মাত্র 50 টাকা বেঁচে আছে, এখন এটা দিয়ে আমি কি করব? রবার্টকে চিন্তায় দেখে ওখানে প্রেম চলে আসে। প্রেম ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের ছেলে ছিল, যে নিজেও পঞ্চায়েত প্রধান হতে চাইতো। কি হয়েছে দাদা? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে যে, কিছু হয়েছে নাকি কেউ কিছু বললো আপনাকে? আমার এই গ্রামে আমি যেই পা দিলাম, সঙ্গে সঙ্গে আমার সবকিছু চুরি হয়ে গেল। এখন আমার খুব জোরে খিদে পেয়েছি, কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব, এখন কোথায় যাব আমি। আমি তোমাকে রাজস্থানের ফেমাস ডাল বাটি চুরমা খাওয়াবো, ঠিক আছে? এখানে তো এটাই বিখ্যাত। প্রেম রবার্টের ওপর দয়া দেখিয়ে ওকে ডাল বাটি চুরমা খাওয়ানোর জন্য নিয়ে গেল। এই যে দাদা, টাটকা টাটকা ডাল বাটি চুরমা এনাকে খাইয়ে দাও, টাকাটা আমার খাতায় লিখে দিও। প্রেমের এত বলার পরে রবার্ট ডাল বাটি চুরমা খাওয়া শুরু করে দিল। আই মিন ডিলিশিয়াস, মানে এত এত সুস্বাদু আমি আজ অব্দি কোনো দিনও খাইনি। হ্যাঁ, সত্যি বলছি, সত্যি দারুণ দারুণ খেতে এটা। কি কি ভালো লাগলো তো আপনার? আমি বলেছিলাম না, আমাদের রাজস্থানের খাবার পুরো দুনিয়ায় বিখ্যাত, বুঝেছেন? আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, মানে থ্যাংক ইউ। শুধু একটা 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 আর একটা সাহায্য করো আমাকে তুমি। আরে তুমি হলে আমাদের অতিথি, বলো না কি সাহায্য করতে পারি তোমায়? আমি প্রস্তুত। আমি ব্যবসায় আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। আমি চাই যে তুমি এই ডাল বাটি চুরমার একটা ব্যবসা খুলে দাও। হ্যাঁ, মানে বলতে চাইছি তুমি একটা ব্যবসা করো, আমি তোমাকে সমস্ত পয়সা রিটার্ন করে দেব, আর যদি বেশি লাভ হয় তাহলে আমি তোমাকে আরো বেশি পয়সা দিয়ে দেব। আমি যদি একে টাকা দিয়ে সাহায্য করি তাহলে সারা গ্রামে এই কথা ছড়িয়ে পড়বে, সবাই আমাকেই প্রধান হিসেবে বেছে নেবে যে একটা বিদেশিকে আমি সাহায্য করেছি, আর এর কাজও হয়ে যাবে। আরে রবার্ট বাবু, এতে জিজ্ঞাসা করার কি আছে? আরে আপনি আজ থেকে কেন, এই মুহূর্ত থেকেই আপনি আমার বাড়ির পাশেই একটা দোকানে ডাল বাটি চুরমা বিক্রি করা শুরু করে দিন, এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার হবে। প্রেমের সাহায্যে রবার্ট ডাল বাটি চুরমার দোকান খুলল। কিছুদিনের মধ্যেই পুরো শহরে এর চর্চা শুরু হয়ে গেল যে ইংরেজের ডাল বাটি চুরমার দোকান আছে। চর্চা এত ছড়িয়ে গেছিল যে পুরো শহরের মানুষেরা ইংরেজের ডাল বাটি চুরমা খাওয়ার জন্য ওখানে এলো। এই যে দাদা, আরে আমাকেও দিয়ে দাও এই ডাল বাটি চুরমা, আমি শুনেছি খুব ভালো নাকি বানাও তুমি। আরে এটা তো এখানকার মানুষদের ভালোবাসা, এইসব কিছু আমি বিদেশি বলে সেই জন্য তো নয়, ডাল বাটি চুরমাকে সবাই বেশি ভালোবাসে। 6 মাসের পর ব্যবসা এত বেড়ে গেছিল যে রবার্ট 6 মাসের মধ্যেই নিজের বড় একটা ডাল বাটি চুরমার দোকান খুলে ফেললো, আর প্রেমের সব টাকা ওকে আবার ফেরতও দিয়ে দিল। আসুন আসুন প্রেম বাবু, আসুন, আপনার জন্যই এই সব কিছু হয়েছে বলা যায়। কয়েকদিনের মধ্যেই আমি এত কিছু করে ফেললাম যে তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে জানি না আমি কি করতাম সত্যি। আরে ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার নেই বন্ধু, তুমি পরিশ্রম করেছো আর এইসব তো তারই ফল। আমি শুধু তোমাকে একটু সাহায্য করেছি আর কি। তুমি
তুমি আমাকে সেরকম সাহায্য করে দিও। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? অবশ্যই করব, বলো বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? দেখো, প্রধান কাকে করা হবে সেই নিয়ে একটা ভোট হচ্ছে সামনেই। তুমি আমাকে সে বিষয়ে সাহায্য করো, আমি তোমাকে পুরোপুরিভাবে সাহায্য করব। কাকে প্রধান করা হবে এই নির্বাচনে আমি সব সময় তোমার পাশে থাকব। ওই সময় শ্যামলালের নজর রবার্টের দিকে পড়ল। আরে, এটা তো সেই বিদেশিটা, তাই না? যাকে আমি কয়েকদিন আগে ভিখিরি করে দিয়েছিলাম। মনে হচ্ছে ও এখন এখানেই থাকছে। একে আমি আবার ভিখিরি করেই ছাড়বো। প্রেম শ্যামলালকে দেখে বুঝতে পেরে যায় নিশ্চয়ই ওই চোরের মনের মধ্যে কিছু শয়তানি বুদ্ধি চলছে। রবার্ট, তুমি তোমার দোকানের খেয়াল রেখো, দেখো যেন কিছু গন্ডগোল না হয়। রাত্রে জেগে থাকবে আর রাত্রে খুব সতর্ক থাকবে। আজকে রাত্রে আমিও তোমার সাথে দোকানেই থাকবো, দুজনে মিলে দোকানের খেয়াল রাখবো। সাথে কিছু কাঠ আর কয়েকটা পাথর রেখে দিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজকে রাত্রে আমরা ডাল বাটি চুরমা খেয়ে এখানেই ঘুমিয়ে পড়বো। আমি তো সব সময় এখানেই থাকি। আজকে তুমিও চলে এসো, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। আর কয়েকটা পাথর যেটা দোকানে আগে থেকেই আমি রেখে দিয়েছি। আসলে ব্যাপারটা হলো যে ওই কুকুর, বিড়াল, ছাগল রাত্রে একটু অসুবিধা করে, সেই জন্য আমি ওগুলো রেখে দিয়েছি বটে। রাতে প্রেম আর রবার্ট খাবার খেয়ে শুয়েই ছিল যে শ্যামলাল চুরি করার জন্য অন্ধকারে পৌঁছালো। মনে হচ্ছে বিদেশিটা শুয়ে পড়েছে। আজকে হাত সাফ করে দিই। এটা শুনতেই প্রেম আর রবার্ট শ্যামলালকে ধরে ফেললো। এই থাম থাম থাম, এত তাড়া কোথায় তোর? সব চুরি করে পালাবি? এবার জেলে গিয়ে সব সত্যি বলবি তুই। প্রেম আর রবার্ট শ্যামলাল চোরকে পুলিশের কাছে নিয়ে গেল আর ওকে পুলিশের কাছে দিয়ে দিল। পুরো শহরের মানুষ প্রেমের এই বাহাদুরিতে খুব খুশি হয়ে যায়। তুমি আমার জন্য সব কিছু বন্ধু। তুমি তখন আমাকে সাহায্য করেছিলে, আবার আমাকে সাহায্য করলে। আমি তোমার ব্যাপারে বিদেশে গিয়ে সবাইকে জানাবো। এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না। আরে না না, আমি তোমায় কোথাও যেতেও দেব না। গ্রামবাসীদের তোমার হাতের ডাল চুরমা সবার ভালো লেগেছে, তাই তুমি আমাদের গ্রামবাসীদের ওইসব খাওয়াও আর নিজের ব্যবসা ভালো করে চালাতে থাকো। শহর আর গ্রামে চর্চা শুরু হয়ে যায় আর নিজের বাবার মতো প্রেমও শহরের পঞ্চায়েত প্রধান হয়ে যায়। খটমলপুরের একটা গ্রামে মহেশ তার বউ রূপার সাথে থাকতো। এমনিতে তো মহেশ একটা পড়াশোনা জানা লোক ছিল, কিন্তু গ্রামে বেরোজগারির কারণে ও কোথাও কোনো চাকরিই পাচ্ছিল না। সেই কারণে মহেশ আর রূপা গ্রামে একটা ফুচকার স্টল খুলে দেয়। পুরো গ্রামের লোকেরা ওই স্টলে খুব হাসি মনে আসতো। খটমলপুর গ্রাম শহরের কাছেই ছিল, তাই গ্রামের লোকেরা শহরের পিৎজা আর বার্গার বেশি পছন্দ করত। সেই কারণে ফুচকার বিক্রি কম হতে শুরু করে আর মহেশ আর রূপা খুব অস্থির হয়ে ভাবতে শুরু করে। দেখলে রূপা, আজকেও আমাদের দোকান থেকে কেউ কিচ্ছু কিনলো না গো। মাঝে মাঝে আমার খুব ভয় করে যে আমরা আবার না খেতে পেয়ে মারা না যাই। এতে ভয়ের কোনো ব্যাপার নেই গো। যদি আজকে ভালো রোজগার হচ্ছে তাহলে কালকে একটু ক্ষতিও হতে পারে না। এটা তো নিয়মই, তাই না? আচ্ছা, আমরাও যদি শহরের মতো পিৎজা বার্গার বিক্রি করা শুরু করি, এতে তো আমাদের লাভও বেশি হবে আর আমরা নতুন কিছু করতেও পারবো। মহেশ যখন রূপাকে অন্য ব্যবসার কথা বলে তখন রূপা রাগের চোটে বলে, আমাদেরকে আর কিছু করা উচিত না গো। আগেই তুমি দুধের ব্যবসা করেছিলে না, আর তাতে খুব ক্ষতি হয়। আমরা অনেক বছর পর্যন্ত ঋণ চোকালাম, আর এখন কোনো তামাশা আমি চাই না গো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। দেখো, কাস্টমার এসেছে, তুমি ওদেরকে ফুচকা খাওয়াও, আমি অন্য জিনিসগুলো কিনে নিয়ে আসি। গ্রাম শহরের কাছে হওয়ার কারণে গ্রামের লোকেরা শহরে গিয়ে নিজের ইচ্ছে মতো জিনিস খেয়ে চলে আসতো। এর কারণে মহেশের দোকানে কেউই আসতো না। দেখলে রূপা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের অন্য কিছু করতে হবে। দেখো, এখন আমাদের ফুচকা কেউ খাচ্ছেই না। এর কোনো উপায় আমাদেরকে ভাবতেই হবে। চলো, আজ গ্রাহকই নেই, আমরা আজকে বাড়িই চলে যাই। মহেশ আর রূপা দোকান বন্ধ করে বাড়িয়ে যাচ্ছিল যে বাজারে ওরা একটা পিৎজার দোকান দেখে। দোকানে কেউ ছিল না। এটা দেখে ওরা দুজন পিৎজার দোকানে যায়। পিৎজার দোকানে দীপক আর তার বউ নীলম দোকান না চলার কারণে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন।
এটা দেখে মহেশ দীপককে বলে, কি হয়েছে দীপক দাদা, তুমি একা? আরে মহেশ বাবু, এসো এসো। কেমন চলছে তোমার ফুচকার দোকান? আমার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে মাছই তাড়াচ্ছি। আরে দাদা, আমাদের দোকানে তো চলছে না, সেই জন্যই দোকানটা বন্ধ করে বাড়ি ফিরছি। মহেশ আর রূপা দীপকের সাথে কথাবার্তা বলে নিজের বাড়ি চলে আসে। দীপকের পিৎজার দোকানের অবস্থা দেখে মহেশ আরো অস্থির হয়ে পড়ে। দেখলে তুমি গিন্নি, কিছুই তো বিক্রি হচ্ছে না, না পিৎজা না ফুচকা। এখন আমরা কি করি বলো তো? কি করে সংসার চালাবো আমরা? আমার কাছে একটা উপায় আছে, তুমি গিয়ে দীপকের দোকান থেকে পিৎজা কিনে নিয়ে এসো। আমাদের কাছে অনেকগুলো ফুচকার জিনিসপত্র পড়ে আছে, ওদের থেকে সস্তায় কিনে আমরা পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব। এটা নিশ্চয়ই গ্রামে কেউ আগে খায়নি। পিৎজা ফুচকা? সেটা কি করে হবে? পিৎজা ফুচকা গো, আমরা নিজের ফুচকায় পিৎজার ফ্লেভার আর তার মশলা দিয়ে বিক্রি করব। তুমি দেখো গো, আমাদের দোকান নিশ্চয়ই চলবে। চলতেই হবে। তুমি তোমার মায়ের বাড়ি গেছো, কতদিন হয়ে গেছে তাই না? মহেশ রূপার কথা শুনে দীপকের দোকান থেকে গিয়ে সমস্ত পিৎজা আর তার জিনিসপত্র কিনে নিয়ে আসে, আর রূপার কথা অনুযায়ী পিৎজা ফুচকা বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। দেখতে দেখতেই বিকেল হয়ে যায় আর ওরা পিৎজা ফুচকা বানিয়ে রেডি করে দেয়। পিৎজা ফুচকার সৌন্দর্য দেখে ওরা দুজনই খুব খুশি হয়। এই দেখো না, কি সুন্দর লাগছে এটা। আমি একটা খেয়েও দেখলাম, এত সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। শোনো গিন্নি, আমাদের জীবন পাল্টাতে চলেছে। আরে শান্ত হও বাবা, দেখো গ্রাহকদের আসার সময়ও হয়ে গেছে। ব্যাস, সবকিছু যেন ভালো হয়। সেই সময় মহেশের দোকানে একজন বয়স্ক লোক আর ওনার ছেলে আসে, যারা পিৎজা ফুচকা খেলো আর বলল, আরে এত সুস্বাদু ফুচকা আমাদের গ্রামে, খেতে তো অসাধারণ। আচ্ছা, আমাকে আরো কয়েকটা প্যাক করে দাও তো, এগুলো আমি আমার বাড়ির সবাইকে খাওয়াবো গিয়ে। আর কি ছিল, মহেশের পিৎজা ফুচকা খুব ভালোভাবে চলতে শুরু করলো। রূপা আর মহেশের যেন লটারি লেগে গেছিল। পুরো গ্রামে পিৎজা ফুচকার প্রশংসা শুরু হয়ে যায়। মহেশ বড় একটা পিৎজা ফুচকার দোকানও খুলে দেয়। কিন্তু এই সমস্ত কথা দীপক আর তার স্ত্রী সহ্য করতে পারছিল না। এটা দেখে নীলম দীপককে বলে, দেখেছো তুমি আমাদের ব্যবসা কিভাবে ওরা খারাপ করে দিল? আমাদের কাছে এসে আমাদের থেকে পিৎজার জিনিস কিনে আমাদের পিঠের পেছনে চাকু ঢোকালো। আরে আমাদের পিঠে ছুরি মারেনি ওরা, ওরা পরিশ্রম করেছে, সেই জন্যই তোরা আজকে আমাদের থেকে বেশি খুশি রয়েছে। আর আমাদের দোকানে তো মোটামুটি চলছে, দিন পার হয়ে যাবে, এটুকুই যথেষ্ট। তুমি তো আমার শোনোই না, আমি বলছি না আমাদের নিজের ব্যবসা বাড়াতেই হবে। আমরাও পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব, মহেশ আর রূপার মতোই। তাতে আমাদের কাছেও কিছু টাকা পয়সা আসবে আর আমরাও বড় একটা দোকান খুলব। নীলমের জেদের কারণে দীপককে পিৎজা ফুচকার দোকান খুলতেই হলো। আর মহেশের দোকানের ঠিক সামনেই দীপক আর নীলম নিজের পিৎজা ফুচকার দোকান শুরু করে দেয়। এই কথাটা যখন মহেশ আর রূপা জানতে পারে, তখন ওরা এই ব্যাপারে মোটেই অস্থির হলেন না। বরং মহেশ দীপকের দোকান দেখে রূপাকে বলে, দীপক দাদা দোকানটা খুলেছে, ওনারও পিৎজা ফুচকার এই দোকানটা ভালোই লেগেছে। ভালো খবর, ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি। চলো, ভালোই হলো। ভগবান করুক ওনারও দোকান ভালো চলুক আর উন্নতি হোক। কিন্তু এরকমটা হলো না। দীপক আর নীলমের দোকান বন্ধ হয়ে যায়। গ্রাহক না আসার কারণে ওরা দুজন সারাদিন একাই দাঁড়িয়ে থাকতো। দীপক আর নীলমকে অস্থির দেখে রূপা মহেশকে বলে, শোনো না, আমাদেরকে দীপক আর নীলমের সাহায্য করা উচিত। গত অনেক দিন ধরে ওদের কাছে কোনো গ্রাহকই আসছে না। আমাদেরকে ওদেরকে এই প্রবলেম থেকে বার করা উচিত। আচ্ছা, আমরা বরং ওনাদেরকে আমাদের দোকানটা সামলাতে বলি। ঈশ্বরের কৃপায় আমাদের দোকানটা ভালোই চলছে আর উন্নতিও করছে। ওনাদেরকে আমাদের দোকানে কাজ করতে বলি, আর আমরা আর একটা দোকান খুলি, কি বলো? যেখানে আমরা পিৎজা ফুচকা বিক্রি করব। কিন্তু এই কথাটা ওরা স্বীকার করবেন কি? চলো গিয়ে জিজ্ঞাসা করি। মহেশ আর রূপা
দুজনই দীপকের দোকানে গিয়ে ওদেরকে অস্থির দেখে নিজের সমস্ত কথা বলে। আর দীপক আর নীলম ওদের কাছে ওদের জবাব জিজ্ঞাসা করেন। আমি আর নীলিমা এতে রাজি আছি। আপনাদের সাথে আমরা অবশ্যই জুড়তে চাই। আপনারা আমাদের বিপদের সময় এত সাহায্য করেছেন, এই উপকার আমরা কখনো ভুলব না। ধন্যবাদ রূপা আর মহেশ বাবু, আমরা আপনার দোকান খুব ভালো করে চালাবো। ঠিক সেরকমই হলো। মহেশ আর রূপা নতুন দোকান খুলে ওখানে পিৎজা ফুচকার ব্যবসা শুরু করে নতুন জায়গায়। আর দীপক আর নীলমকে নিজের পুরনো দোকান চালানোর জন্য দিয়ে দেয়। দুজন পরিবারই উন্নতি করে হাসি খুশি জীবন কাটে। উত্তরাখণ্ডে একটা গ্রাম ছিল। ওখানে বিরজু তার মা আর বউ লতার সাথে থাকতো। বিরজু একজন পরিশ্রমী লোক ছিল যে পরিবারের দেখাশোনা করত। বিরজু নিজের পরিবার চালানোর জন্য ট্রেনে সিঙ্গারা বিক্রি করার কাজ করত। প্রত্যেক দিন বিরজুর বউ লতা সিঙ্গারা বানিয়ে দিত। একদিন বিরজু সকাল সকাল সিঙ্গারা নিয়ে ট্রেনে যায়। সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, টাটকা টাটকা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এই যে দাদা, সিঙ্গারা খাবেন নাকি, কি বলেন? না, আমি সিঙ্গারা খাই না, আমি ডায়েটে রয়েছি। ডায়েটে রয়েছেন? সেটা আবার কি, কোনো স্টেশনের নাম নাকি? আরে না না, কোনো স্টেশনের নাম নয়। আরে মানুষ যখন তার ওজন কমাতে চায় তখন সে ডায়েট করে, বুঝতে পেরেছো? আরে যখন সে ডায়েট করে তখন কম খায়। আচ্ছা তাই বুঝি? আমাদের গরিব মানুষেরা তো তাহলে রোজই ডায়েট করে। গ্রাহকদের সিঙ্গারা বিক্রি করার পর বিরজুর কাছে কয়েকটা সিঙ্গারা বেঁচে যায়। বিকেল বেলা হয়ে গেছিল। বিরজু একজন লোককে বলল, এই যে বাবু, সিঙ্গারা খাবেন নাকি? বাস কয়েকটা বেঁচে রয়েছে। আরে না না, আমার কাছে আমার স্যান্ডউইচ রয়েছে, বুঝতে পেরেছো? আমি সেটাই খাবো। সেটা আবার কি, এই স্যান্ডউইচ? আরে যে বাইরের খাবার খেতে ভালোবাসে না সেই খায় স্যান্ডউইচ। এই নাও, তুমিও একটু খেয়ে দেখো না। ওই লোকটা বিরজুকে একটা স্যান্ডউইচ দেয়, যেটা খেয়ে বিরজু বলে, বাবা এ তো বেশ সুস্বাদু খেতে। এরপর থেকে আমি স্যান্ডউইচও বিক্রি করব। সিঙ্গারার সাথে স্যান্ডউইচ, আরো বেশি রোজগার হবে। এইটুকু বলে বিরজু বাড়ি চলে আসে আর সমস্ত কথা নিজের মা আর বউ লতাকে বলে। আরে আমাদের এখন সিঙ্গারার সাথে সাথে স্যান্ডউইচও বিক্রি করতে হবে, তাহলে মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে আর আমাদের ব্যবসাও বাড়বে, কি বলো? স্বাস্থ্য তো ঠিক আছে, কিন্তু আমরা এটা বানাবো কি করে? আর যদি আমরা রোজগার না করতে পারি তখন? লতা ঠিকই বলছে। দেখো সোনা, একটা কাজ কর, কিছুদিন তুই শুধু স্যান্ডউইচই বিক্রি কর সিঙ্গারার জায়গায়, হয়তো এই ব্যবসাটা চলেই যাবে। আমি তোমাকে কাল থেকেই স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দেব। ঘরের লোকেদের কথা শুনে বিরজু সেরকমটাই করে আর সিঙ্গারার জায়গায় সিঙ্গারা বিক্রি করার জন্য ট্রেনে যায়। আর প্রথম দিন অল্প স্বল্প ইনকাম করে বাড়ি চলে আসে। এত কম স্যান্ডউইচ বিক্রি হয়েছে এটা দেখে মা আর লতা বলে, মন খারাপ করিস না বিরজু, আজ তো প্রথম দিন তাই না, কাল আবার চলে যাস, কাল তোর ভালো দিন যাবে। কালকের তৈয়ারি আমি আজই করে ফেলেছি। আমরা যেরকম আলাদা আলাদা সিঙ্গারা বিক্রি করতাম সেরকমই আলাদা আলাদা রকমের স্যান্ডউইচ বিক্রি করব। অন্য কোনো উপায় কিরকম স্যান্ডউইচ বিক্রি করব? আরে কি বলতে চাও তুমি? আমরা কাল পাহাড়ি স্যান্ডউইচ বিক্রি করব। পাহাড়ি স্যান্ডউইচ এমন একটা স্যান্ডউইচ যে একটা স্যান্ডউইচ দিয়ে পুরো পরিবারের পেট ভরতে পারে, এইরকম স্যান্ডউইচ। কিন্তু বৌমা, এর খরচা আমরা কি করে তুলব? পাহাড়ি স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের অনেক খরচা হয়ে যাবে যে, আর যদি ব্যবসা না চলে তাহলে সমস্ত পয়সা খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সাহস করে করতেই হবে, নয়তো আমরা এইভাবেই থেকে যাব। লতা স্যান্ডউইচ বানায় আর পরের দিন বিরজু একটা ঝুড়ি ভরে পাহাড়ি স্যান্ডউইচ নিয়ে ট্রেনে যায় আর তারপর বিক্রি করতে শুরু করে। স্যান্ডউইচ, পাহাড়ের স্যান্ডউইচ, যে খাবে সেই হাসবে আর যে খাবে না সে আফসোস করবে। স্যান্ডউইচ, পাহাড়ের স্যান্ডউইচ। বিরজুর পাহাড়ি স্যান্ডউইচ কিছু ঘন্টার মধ্যেই পুরো বিক্রি হয়ে যায়। ও খুশি হয়ে এই কথা বাড়িতে এসে বলে আর মা সমস্ত শাবাশি লতাকে দিয়ে দেয় আর বলে, খুব ভালো উপায় বার করেছো বৌমা,
মজাই হয়ে গেল। ধন্যবাদ মা, কিন্তু এটা তো আমার কর্তব্য ছিল। সময় কেটে যাচ্ছিল। বীরজুর এই পাহাড়ি স্যান্ডউইচ খুব প্রসিদ্ধ হয়ে গেল। কয়েকবার তো সমস্ত স্যান্ডউইচ স্টেশনেই বিক্রি হয়ে যেত। বীরজুর ট্রেনে চড়ার দরকারও পড়তো না। কিন্তু বীরজুর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ডাক্তার বীরজুকে পুরো 6 মাসের জন্য বেড রেস্টের জন্য বলে। পুরো পরিবার যেন ভেঙে গেল। মা আর লতার মন পুরোপুরিভাবে ভেঙে গেল। 6 মাসের আরাম মানে বেড রেস্টের কথা শুনে বীরজু আর লতার মন খারাপ হয়ে গেল। আপনাকে 6 মাস অবধি আরাম করতে হবে, আর নিজের পিঠের হাড়ে বেশি জোর দিলে ব্যথা আরও বাড়তে পারে। আপনার খেয়াল রাখুন আর এই ওষুধগুলো নেবেন। লতা আর মা ওকে বলেন, আমাদের পরিবারে এটা কেমন দুঃখ চলে এলো। বীরজু সোনা, এখন তুই ট্রেনে ব্যবসা করতে যেতে পারবি না, আর এরই লাভ উঠিয়ে আমাদের প্রতিবেশী কিরোরিমল এইরকমই পাহাড়ি স্যান্ডউইচ বানিয়ে বিক্রি করছে। আমাদের কাছে কয়েকদিনেরই টাকা বেঁচে আছে। কিছু টাকা পয়সা তো হাসপাতালের চিকিৎসাতেই বেরিয়ে গেল। এইটুকু বলতেই হসপিটালে বীরজুকে দেখার জন্য স্টেশন মাস্টার আসেন। আর ওনাকে দেখে বীরজু নরম অবস্থায় ওঠার চেষ্টা করে। আরে শুয়ে থাকো, শুয়ে থাকো। কেমন আছো তুমি? যখন আমি শুনলাম যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে ভাবলাম তোমার সাথে দেখা করে আসি। মালিক, যা হয় তা তো উপরওয়ালার জন্যই হয়, না হলে তো আমি আজকে বেঁচেই থাকতাম না। আরে এরকম বাজে কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। এমনিতেই আমি তোমার পাহাড়ি স্যান্ডউইচ খুব মিস করছি। আমার 3 মেয়ে তোমার ওই পাহাড়ি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসতো, আর আমিও। বীরজু ওনার কথা শুনছিল, আর তক্ষুনি লতা আর মা ওষুধ নিয়ে আসে। লতা আর মায়ের উদাস চেহারা দেখে স্টেশন মাস্টার বুঝে যায় যে পয়সার খুব কষ্ট চলছে। এসো লতা, এসো। লতা আর মা, এ হলো লতা আর উনি হলেন আমার মা। আমি তোমাদের সাথে আলাপ করাতেই ভুলে গেছিলাম, ইনি হলেন আমাদের স্টেশনের স্টেশন মাস্টার। শুরুর দিকে ইনি আমাদের খুব সাহায্য করেছেন। আমাদের ভালো লাগলো যে আপনি ওর সাথে দেখা করতে এলেন। ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ জানানোর কি আছে? আমি বিজুর জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। কি রকম খুশির খবর মাস্টার বাবু? খুশির খবর এটাই যে এই স্টেশনে একটা বইয়ের দোকান অনেক দিন হয়ে গেল খালি পড়ে রয়েছে। ওখানে যে বইটই বিক্রি করতো না, সে অন্য বড় স্টেশনে চলে গেছে। তাই তুমি আর তোমার পরিবার যদি চায় তাহলে ওই দোকানটা ব্যবহার করতে পারো, আর তাতে তোমরা তোমাদের পাহাড়ি স্যান্ডউইচের দোকান খুলতে পারো। ওই বেটা 3 কড়ির নকল স্যান্ডউইচ খেয়ে খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেছে। স্টেশন মাস্টারের কথা শুনে যেন পুরো পরিবার খুব খুশি হয়ে উঠল, যেন সবাই সান্ত্বনা পেয়ে যায়। আর বীরজু আর লতা বলে, কি সৌভাগ্য আমাদের যে আপনি আমাদের এত বড় উপকার করলেন। যতদিন আমি হসপিটালে রয়েছি ততদিন লতা আর মা, তারপর আমি যেই ঠিক হয়ে যাব সঙ্গে সঙ্গে আমি নিজে পাহাড়ি স্যান্ডউইচ তৈরি করে দোকানে বিক্রি করব। দোকান খোলার পর আমাদের গ্রাহক স্থায়ী হয়ে যাবে আর আমদানিও বাড়বে। এটা তো খুব ভালো কথা, এটা আমরা তাড়াতাড়ি শুরু করব। স্টেশন মাস্টার এই কথা শুনে বীরজুর জন্য একটা দোকান ভাড়ায় নিয়ে নেয়। লতা আর মা দুজনেই মিলে পাহাড়ি স্যান্ডউইচের একটা দোকান খোলে। কিরোরিমলের স্যান্ডউইচ এখন কেউ কেনে না। কিছুদিন ভালো ব্যবসা করার পর ওরা দোকানের ভাড়া ভরে দিল, আর মা স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানালো। বীরজুর শরীরও এখন আস্তে আস্তে ঠিক হলো, আর বীরজু নিজের দোকানে খুবই খুশি মনে পাহাড়ি স্যান্ডউইচ বিক্রি করতে শুরু করে দেয়, আর পুরো পরিবার হাসি খুশি থাকতে শুরু করে।